সারাদিনের মধ্যে একবারও ফেলুদাকে সেই ঝলমলে জিনিসটার কথা জিজ্ঞেস করার সুযোগ পেলাম না। রাতে বাবা যদিও বললেন তাড়াতাড়ি শুয়ে পড়, ভোরে উঠতে হবে, তবুও খাওয়া দাওয়া শেষ করে বিছানা পেতে শুতে শুতে প্রায় 10টা হয়ে গেল। লেপের তলায় যখন ঢুকেছি তখন আমাদের পাশাপাশি দুটো ঘরের মাঝখানের দরজা দিয়ে একটা বিকট নাক ডাকার আওয়াজ পেলাম। ফেলুদা বলল, বিলাসবাবু। কেন? কাল ট্রেনেও ডাকছিল, শুনিসনি? ট্রেনে? বিলাসবাবু ট্রেনে ছিলেন? তাই তো, একটা রহস্যের হঠাৎ সমাধান হয়ে গেল। ওই বুড়ো আঙুল। ফেলুদা আস্তে আস্তে করে আমার পিঠ চাপড়ে বলল, গুড, ঠিক কথা। আমাদের ওপরের বাঙ্কে উনিই সারা রাস্তা চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। কেবল পায়ের ডগা দুটো বেরিয়েছিল বাঙ্ক থেকে, আর তখনই দেখেছিলাম ওই বুড়ো আঙুল। কিন্তু এবার যে আসল প্রশ্নটা করতে হবে ফেলুদাকে। বাবার নড়াচড়া দেখে বুঝতে পারলাম উনি এখনো ঘুমোননি। বাবা না ঘুমোলে কথাটা বলা চলে না, তাই আরেকটু অপেক্ষা করতে হবে। তাই এমনিতেই লোকে তাড়াতাড়ি শুয়ে পড়ে। আমাদের ঘরের ভিতর অন্ধকার, বাইরে উঠোনে বোধহয় একটা লাইট জ্বলছে, আর তারই আলো আমাদের দরজার চৌকাঠে এসে পড়ছে। একবার আমাদের ঘরের মেঝে থেকে যেন খুট করে একটা শব্দ এলো, বোধহয় ইঁদুর টিঁদুর কিছু হবে। এবার বাবার খাটিয়া থেকে শুনলাম ওর জোরে জোরে নিঃশ্বাস পড়ার শব্দ। বুঝলাম উনি ঘুমিয়ে পড়েছেন। আমি ফেলুদার দিকে ফিরলাম, তারপর গলা নামিয়ে একেবারে ফিসফিস করে বললাম, ওটা আংটি ছিল, তাই না? ফেলুদা কিছুক্ষণ চুপ, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আমারই মতো ফিসফিস করে বলল, তুই যখন জেনেই ফেলেছিস তখন আর তোর কাছে লুকোনোর কোনো মানে হয় না। আংটিটা আমার কাছেই রয়েছে সেই প্রথম দিন থেকেই। তোরা সব ঘুমিয়ে পড়ার পর ধীরু কাকার ঘরে আলনায় ঝোলানো ওর পাঞ্জাবির পকেট থেকে চাবি নিয়ে আলমারি খুলে আংটিটা বার করে নিই। বাক্সটা নিয়ে নিই যাতে ডেফিনেটলি বোঝা যায় আংটিটা গেছে। কিন্তু কেন নিলে আংটিটা? কারণ ওটা সরিয়ে রাখলে আসল ডাকাতকে উস্কে দিয়ে তাকে ধরার আরও সুবিধা হবে বলে। তাহলে সেই সন্ন্যাসী কি আংটিটাই নিতে এসেছিল? অম্বিকাবাবু নয়, আরেকজন সন্ন্যাসী, যে নকল, যার হাতে অ্যাটাচি কেস ছিল, সেই এসেছিল চুরি করতে। কিন্তু গেট থেকেই বৈঠকখানায় আরেকজন গেরুয়াধারীকে দেখে চম্পট দেয়, তারপর টাঙ্গা করে স্টেশন গিয়ে ওয়েটিং রুমে ঢুকে পোশাক বদলে নেয়। সেই নকল সন্ন্যাসীকে একটা সন্দেহ আছে মনে, কিন্তু এখনো প্রমাণ পাইনি। এতদিন ধরে তুমি ওই আংটিটা পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছ? না, তবে একটা নিরাপদ জায়গায় রেখে দিয়েছিলাম। কোথায়? ভুলভুলাইয়ার একটা খুপড়ির ভেতর। বাপরে বাপ, কি সাংঘাতিক বুদ্ধি! এতদিনে বুঝতে পারলাম ফেলুদার দ্বিতীয়বার ভুলভুলাইয়া যাবার এবং গিয়ে কিছুক্ষণের জন্য হারিয়ে যাবার কারণটা। কিন্তু তবুও মনে একটা খটকা লাগলো, তাই জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি তো ভুলভুলাইয়ার প্ল্যান জানতে না? প্রথম দিনই সেটার একটা ব্যবস্থা করেছিলাম। আমার বাঁ হাতের কোড়ে আঙুলের নখটা বড়, সেটা জানিস তো? প্রথম দিনে হাঁটবার সময় ভুলভুলাইয়ার প্রত্যেকটি গলির মুখের দেওয়ালে গায়ে নম্বর ঘষে 1, 2, 3 করে নম্বর লিখে রেখেছিলাম। 7 নম্বর গলির খুপড়ির মধ্যে ছিল আংটিটা। আমি জানতাম ওর চেয়ে নিরাপদ জায়গা আর নেই। এদিকে হরিদ্বার যাব, অথচ আংটিটা লখনৌ থেকে যাবে, এটা ভালো লাগছিল না, তাই সেদিন গিয়ে বার করে নিয়ে এসেছি। আমার বুকের ভেতরটা কেমন ঢিপ ঢিপ করতে আরম্ভ করলো। বললাম, কিন্তু সে ডাকাত যদি সন্দেহ করে যে তোমার কাছে আংটিটা রয়েছে? সন্দেহ করলেই বা, প্রমাণ তো নেই। আমার বিশ্বাস সন্দেহ করেনি, কারণ এত বুদ্ধি ওদের নেই। কিন্তু তাহলে তোমার পেছনে এভাবে লেগেছিল কেন? তার কারণ আংটির লোভ ওরা ছাড়তে পারছে না, আর ওরা জানে যে আমি যতদিন আছি ততদিন ওদের সব প্ল্যান ভণ্ডুল করে দেবার ক্ষমতা আমার আছে। কিন্তু আমার গলা শুকিয়ে প্রায় আওয়াজই বেরোচ্ছিল না। কোনো রকমে ঢোক গিলে তবে কথাটা শেষ করতে পারলাম, তার মানে তো তোমার সাংঘাতিক বিপদ হতে পারে। বিপদের মুখে ঝাঁপিয়ে পড়াই তো ফেলু মিত্তিরের ক্যারেক্টার। কিন্তু আর কিন্তু না, এবার ঘুমো। ফেলুদা একটা তুড়ি মেরে হাই তুলে পাশ বদল করল। ধর্মশালা এখন একেবারে চুপ। দূরে রাস্তায় একটা কুকুর ডেকে উঠল। পাশের ঘরের নাক ডাকার শব্দ একটানা চলছে। ঘুম কি আসবে ফেলুদার? টেক্কামাক
দেশলাইয়ের বাক্সে রোদের আলোতে ঝলমল করা বাদশাহী আংটি, কথাটা কিছুতেই ভুলতে পারছিলাম না। এই আংটির ব্যাপারে কী অদ্ভুত সাহসের সঙ্গে ফেলুদা নিজেকে জড়িয়ে ফেলেছে তা ভাবতেও অবাক লাগে। অথচ এটাও ঠিক যে ও যদি না থাকতো তাহলে হয়তো আংটি চুরি হয়ে যেত আর চোর ধরাও পড়তো না। পাশের ঘর থেকে কিন্তু মনে হয় যেন অনেক দূর র্যাটল স্নেকের আওয়াজ। বুঝলাম বনবিহারীবাবু তার প্রিয় সঙ্গীত শুনছেন, আর এই ঝুমঝুমির আওয়াজ শুনতে শুনতে বোধহয় ঘুমটা এসে গিয়েছিল। বাবার ট্রাভেলিং ক্লক এই 5টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, কিন্তু আমার ঘুম ভেঙে গেল সেটা বাজার একটু আগেই। তাড়াতাড়ি মুখ টুক ধুয়ে চাটা খেয়ে তৈরি হয়ে নিলাম। সঙ্গে নিয়ে যাবার জন্য খাবারের কথা বলতে শ্রীবাস্তব বললেন, লক্ষ্মণঝুলায় একবারে ব্রিজের মুখেই দোকানে চমৎকার পুরি তরকারি পাবেন, খাবার নেবার দরকার নেই। সকলেই বেশ ভালো করে গরম জামা পরে নিয়েছিল, কারণ পথে তো ঠান্ডা হবেই, আর লক্ষ্মণঝুলার হাইট বেশি বলে সেখানে এমনিতেই এখানের চেয়ে বেশি ঠান্ডা। 6:45 সময় 2টো ট্যাক্সি পরপর এসে ধর্মশালার গেটের সামনে দাঁড়ালো। আমাদের সঙ্গে সঙ্গে দেখলাম বিলাসবাবু এসেছেন। শুনলাম উনিও লক্ষ্মণঝুলা যাবেন বলে আমাদের দলে ঢুকে পড়েছেন। কোন গাড়িতে উঠব ভাবছি, এমন সময় বনবিহারীবাবু এগিয়ে এসে বলল, 3জন করে ভাগাভাগি হয়ে যেতে হবে অবশ্যই। জানোয়ার সম্বন্ধে আমার কিছু ইন্টারেস্টিং গল্প আছে। তপেশবাবু যদি চাও তো আমার গাড়িতে আসতে পারো। আমি বললাম, শুধু আমি কেন, ফেলুদাও নিশ্চয়ই শুনতে চাইবে। ফেলুদা কোনো আপত্তি করল না, তাই শেষ পর্যন্ত আমি, ফেলুদা আর বনবিহারীবাবু একটা গাড়িতে, আর বাবা, শ্রীবাস্তব আর বিলাসবাবু অন্য গাড়িতে। শ্রীবাস্তবের সঙ্গে দেখলাম বিলাসবাবুর বেশ ভাব হয়ে গেছে। সামনের সিটে ড্রাইভারের পাশে বনবিহারীবাবু তার কাঠের বাক্সটা রাখলেন, বললেন, এইটাতে আমার অজগর আসবে। পেছনের সিটের মাঝখানে ফেলুদা, আর দুপাশে আমি আর বনবিহারীবাবু। ঠিক 6:15 সময় আমাদের গাড়ি দুটো একসঙ্গে রওনা দিল। শহর ছাড়িয়ে খোলা জায়গায় পৌঁছাতে আরও 5 মিনিট লাগলো। সামনে পাহাড়, ডান দিকে চেয়ে থাকলে মাঝে মাঝে গঙ্গা দেখা যাচ্ছে। আমার মনটা খুশিতে ভরে উঠল। বনবিহারীবাবু বোধহয় বেশ ফুর্তিতেই আছেন, কারণ গুনগুন করে গান ধরেছেন। বোধহয় অজগরের আশাতেই ওর মনের এই ভাব। ফেলুদাই কেবল দেখলাম একেবারে চুপ মেরে আছে। কি ভাবছো? আংটিটা কি এখনও ওর পকেটে আছে? সেটা জানার কোনো উপায় নেই, কারণ বনবিহারীবাবুর সামনে সিগারেট খাবে না। বাবাদের ট্যাক্সিটা আমাদের সামনেই চলেছে। ট্যাক্সির পেছনের কাচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে বিলাসবাবু শ্রীবাস্তবকে কী সব যেন বোঝাচ্ছেন। হয়তো শ্রীবাস্তব এই ফাঁকতালে তার হাতটা দেখিয়ে নিচ্ছেন। বনবিহারীবাবু হঠাৎ বললেন, শিশির ভেজা রাস্তা থেকে এখনও ধুলো উঠছে না, কিন্তু রোদের তেজ বাড়লে উঠবে। আমার মনে হয় ওদের একটু এগিয়ে যেতে দেওয়া উচিত। এই ড্রাইভার, একটু আস্তে চালাও তো দেখি। দাড়িওয়ালা পাগড়ি পরা পাঞ্জাবি ড্রাইভার বনবিহারীবাবুর কথা মতো গাড়ির স্পিড কমিয়ে দিল, আর তার ফলে বাবাদের ট্যাক্সি বেশ কিছু দূর এগিয়ে গেল। ধুলো হোক আর যাই হোক, আমি মনে মনে চাইছিলাম গাড়ি দুটো যেন কাছাকাছি একসঙ্গে চলে, কিন্তু বনবিহারীবাবুর আদেশের ওপর কিছু বলতে সাহস হলো না। ভদ্রলোক জানোয়ারের গল্প আরম্ভ করবেন কখন? একটা গাড়ি যেন পেছন থেকে বেশ কিছুক্ষণ ধরে বারবার হর্ন দিচ্ছে। বনবিহারীবাবু বললেন, এ তো জ্বালা দেখছি। পাশ দাও হে ড্রাইভার, পাশ দাও, নইলে প্যাক প্যাক করে কান ঝালাপালা করে দেবে। ড্রাইভার বাধ্যভাবে গাড়িটাকে রাস্তার একটু বাঁদিকে নিল, আর আমনি একটা পুরনো ধরনের সোভরাল ট্যাক্সি আমাদের গাড়ির পাশ দিয়ে হুশ করে বেরিয়ে এগিয়ে গেল। যাবার সময় দেখলাম যে সে গাড়ির পেছনের সিটে বসা একজন লোক মুখ বার করে আমাদের দিকে দেখছেন। ও আমাদের চেনা লোক, সেই বেরিলি পর্যন্ত যাওয়া গেরুয়াধারী সন্ন্যাসী। আমরা আগেই ঠিক করেছিলাম যে প্রথমে লক্ষ্মণঝুলা যাব, তারপর সেখান থেকে বেশ কিছুক্ষণ থেকে দুপুরে খাওয়া সেরে
ফেরার পথে ঋষিকেশটা দেখে আসবো। সত্যি বলতে কি, ঋষিকেশটা সম্বন্ধে আমার খুব বেশি উৎসাহ ছিল না। সে তো তীর্থস্থান, পান্ডা, ধর্মশালা, অলিগলি, ঘাট, মন্দির, এই সব কেবল। গঙ্গাটা একটু অন্যরকম। বনবিহারীবাবু এখন ফেলুদার গানটা ধরেছে, जब छोड़ चले लखनऊ नगरी तब हाल आध पर क्या गुजरी। গান থামিয়ে হঠাৎ বনবিহারীবাবু বললেন, এই গানের সুরে জ্যোতি ঠাকুরের একটা গান আছে, বাংলা গান। ফেলুদা বলল, জানি। কত কাল রবে বলো ভারতে। ঠিক বলেছ। তারপর আমার দিকে ফিরে বনবিহারীবাবু বললেন, স্টিল মানে হরণ, হর্ন মানে সিং, সিং মানে গান, গান মানে বন্দুক, কামান, কাম অন মানে আইস, আইস মানে আমি দেখিয়াছিলাম। এটা জানো? এটা আমি জানতাম না, শুনে খুব মজা লাগলো আর মনে মনে মুখস্থ করে নিলাম। বনবিহারীবাবু বললেন, এটার জন্যই বোধহয় আমার গান বলতেই বন্দুকের কথা মনে পড়ে, আর বন্দুক বলতেই জিম করবেট। শিকারি করবেটের কথা জানো তো? ফেলুদা বলল, জানি। তিনি কিন্তু এইসব অঞ্চলে মানুষকে খুব বাঘ মেরে গেছেন। আমার করবেটকে কেন এত ভালো লাগে জানো? কারণ উনিও আমার মতো জানোয়ারদের স্বভাব বুঝতেন, ওদের ভালোবাসতেন। এই বলে আবার গুনগুন করে গান ধরলেন। গাড়ি ছুটে চলেছে লক্ষ্মণঝুলার দিকে। বাঁদিকে পাহাড়, সামনে পাহাড়, ডান দিকে মাঝে মাঝে গঙ্গাটা দেখা যাচ্ছে, মাঝে মাঝে ঘন জঙ্গল। আকাশে মেঘ জমেছে, সূর্যটা একবার মেঘে ঢাকে যাচ্ছে, আর তক্ষুনি বাতাসটা আরও ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি প্রথম দিকে কেবল লক্ষ্মণঝুলার কথাই ভাবছিলাম, এখন আবার মাঝে মাঝে আংটির ব্যাপারটাও মনটাকে খোঁচা দিতে আরম্ভ করেছে। অনেক কিছু নতুন জিনিস এ দুদিনে জানতে পেরেছি, কিন্তু আরও অনেক কিছুই যে এখনও জানতে বাকি। মহাবীর কেন সন্দেহ করে যে পিয়ারীলাল স্বাভাবিকভাবে মারা যাননি? পিয়ারীলাল কিসের জন্য চিৎকার করেছিলেন মারা যাবার আগে? পিয়ারীলাল কোন স্পাইয়ের কথা বলতে চেয়েছিলেন? সে স্পাই কি আমাদের চেনার মধ্যে কেউ, না চেনার বাইরে? এইসব ভাবতে ভাবতে আমার চোখটা গাড়ির সামনে আয়নাটার দিকে চলে গেল। আয়নায় ফেলুদাকে দেখা যাচ্ছে। সে অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সামনের দিকে চেয়ে কি জানি দেখছে। এবার আমি আর চোখে ফেলুদার দিকে চেয়ে দেখি, সে দেখছে তার সামনে বসে থাকা ড্রাইভারের দিকে। আমার চোখটাও প্রায় আপনা থেকেই ঘুরে ড্রাইভারের দিকে গেল, আর সেদিকে দৃষ্টি পড়তেই আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। ড্রাইভারের পাগড়ির নিচে আর কোটের কলার ঠিক ওপরে ঘাড়ের মাঝখানে আঁচড়ের দাগ। এরকম দাগ আমরা আরেকজনের ঘাড়ে দেখেছি, সে হলো গণেশ গুহ। আবার ফেলুদার দিকে চেয়ে দেখি সে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে জানলার বাইরে দেখছে। তাকে এমন গম্ভীর এর আগে আমি কখনো দেখিনি। কোয়ালিটি রেস্টুরেন্টে বসে গণেশ গুহ বলেছিল যে বনবিহারীবাবুর চাকরি ছেড়ে দিয়ে সেই দিনই কলকাতায় চলে যাবে, আর আজ সে পাঞ্জাবি ড্রাইভারের ছদ্মবেশে আমাদের নিয়ে চলেছে লক্ষ্মণঝুলা। হঠাৎ মনে পড়ল বনবিহারীবাবুই এই ট্যাক্সি ঠিক করে দিয়েছে। তাহলে কি? আমি আর ভাবতে পারলাম না, আমার মাথা ভো ভো করতে আরম্ভ করেছে। আমরা কোথায় চলেছি এখন? লক্ষ্মণঝুলা না অন্য কোথাও? বনবিহারীবাবুর উদ্দেশ্যটা কি? অথচ তাকে দেখে তো তার মনে কোনো রকম উত্তেজনা বা দুরভিসন্ধি আছে বলে মনে হয় না। হঠাৎ বনবিহারীবাবুর গলার আওয়াজে চমকে উঠলাম। আমরা বাই একটা রাস্তা ধরব এবার। এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে, কিছু দূর গেলেই একটা বাড়ি পাবো। সেখানেই আমার অজগরটা থাকার কথা। যাবার সময় একবার দেখে যাই, ফেরার পথে একবারে বাক্সে পুরে নিয়ে গাড়িতে তুলে নেব। কি বলেন ফেলুবাবু? আশ্চর্য শান্তভাবে ফেলুদা বলল, বেশ তো। আমি কিন্তু একটা কথা না বললে পারছিলাম না। আপনি যে বলেছিলেন অজগরটা লক্ষ্মণঝুলায় আছে। বনবিহারীবাবু হো হো করে এসে উঠে বললেন, এটা যে লক্ষ্মণঝুলা নয় সেটা তোমাকে কে বলল? তবে হাওড়া বলতে কেবল হাওড়ার পুল আর তার আশেপাশটা বোঝায়। লক্ষ্মণঝুলা শুরু হয়ে গেছে এখান থেকেই, গঙ্গার ব্রিজ এখান থেকেই মাইল দেড়েক। শালবনের মধ্যে দিয়ে আগাছায় ঢাকা, প্রায় দেখা যায় না এমন একটা পথ ধরে গাড়িটা বাঁ দিকে ঘুরল। লক্ষ্য করলাম ড্রাইভারটা এবার বনবিহারীবাবুর নির্দেশের অপেক্ষা করল না, যেন তার আগে থেকেই জানা ছিল এ রাস্তা দিয়ে যেতে হবে। কেমন লাগছে ফেলুবাবু? বনবিহারীবাবুর গলায় একটা নতুন সুর, কথাগুলোর পেছনে যেন একটা চাপা
উত্তেজনা লুকোনো আছে। দারুণ। কথাটা বলেই ফেলুদা তার বাঁ হাতটা দিয়ে আমার ডান হাতটা ধরে আস্তে একটা চাপ দিল। বুঝতে পারলাম ও বলতে চাইছে, ভয় পাস না, আমি আছি। রুমাল এনেছিস তোপসে? ফেলুদায় এ প্রশ্নটা যেন আমি একেবারেই তৈরি ছিলাম না, তাই কীরকম ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। রুমাল? রুমাল জানিস না? হ্যাঁ, কিন্তু ভুলে গেছি। বনবিহারী বললেন, ধুলোর জন্য বলছো? এখানে কিন্তু ধুলোটা কম হবে। না, ধুলো না, বলে ফেলুদা তার কোটের পকেট থেকে একটা রুমাল বার করে আমার পকেটে গুঁজে দিল। কেন যে সে এটা করলো তা বুঝতে পারলাম না। বনবিহারীবাবু তার টেপ রেকর্ডারটা নিজের কোলের ওপর নিয়ে সেটাকে চালিয়ে দিলেন। শালবনের ভেতর হায়নার শব্দ হলো। বন আর গভীর, সূর্যের আলো আর আসছে না এখানে। এমনিতেই মেঘ আরও ঘন হয়েছে। বাবাদের গাড়ি এখন কোথায়? লক্ষ্মণঝুলা পৌঁছে গেছে কি? আমাদের যদি কিছু হয় ওরা টেরও পাবে না। সেই জন্যেই কি বনবিহারীবাবু ওদের গাড়িটা এগিয়ে যেতে দিলেন? মনে যত জোর আছে, সাহস আছে, সব একসঙ্গে জড়ো করার চেষ্টা করলাম। কেন জানি বুঝতে পারছিলাম না, ফেলুদার ওপর যতই ভরসা থাকুক না কেন, আজ যে অবস্থায় পড়তে হবে ওকে, তাতে ওর যত বুদ্ধি, যত সাহস আছে সবটুকু দরকার হবে। গাড়ি আরও গভীর বনের মধ্যে দিয়ে চলেছে এখন। বনবিহারীবাবু আর গান গাইছেন না। এখন কেবল ঝিঁঝির ডাক আর মোটরের চাকার তলায় আগাছার ঘসঘসানি। প্রায় 10 মিনিট চলার পর গাছের গুঁড়ি আর পাতার ফাঁক দিয়ে কিছু দূরে একটা বাড়ি দেখা গেল। এরকম জায়গায় এত গভীর বনের ভেতর কে আবার বাড়ি তৈরি করলো? হঠাৎ মনে পড়ে গেল, আমার এক দূর সম্পর্কের কাকা আছে, যিনি সুন্দরবনের কোথায় যেন ফরেস্ট অফিসার। তারও এরকম একটা বাড়ি আছে শুনেছি। আশেপাশে বাঘ ঘোরাফেরা করে, হয়তো সেই ধরনের একটা বাড়ি। আর একটু কাছে গিয়ে বুঝতে পারলাম বাড়িটা কাঠের তৈরি, আর সেটা বহু পুরনো। শুধু তাই নয়, বাড়িটা আসলে একটা মাচার ওপর তৈরি। একটা কাঠের সিঁড়ি দিয়ে সেই মাচায় উঠতে হয়। বাইরে থেকে দেখে মনেই হয় না সেখানে কোনো লোক থাকে। আমাদের ট্যাক্সি বাড়িটার সামনে এসে থামলো। বনবিহারীবাবু বললেন, আরে পারে আছেন বলে তো মনে হয় না, তবে এসেইছি যখন, তখন ভিতরে গিয়ে একটু অপেক্ষা করা যাক। হয়তো কাছাকাছি মধ্যেই কোথায় গেছেন কাঠ টাঠ সংগ্রহ করতে বোধ হয়। এক মানুষ তো সব নিজেই করেন, আর ওর এত জানোয়ারের ভয় নেই, আমারই মতো। এসো ফেলুচন্দ্র, তপেশচন্দ্র, ভেতরে গিয়ে বসা যাক। মেকি সন্ন্যাসী তো অনেক দেখলে, এবার একজন সত্যিকারের সাধু পুরুষ কীভাবে থাকেন দেখবে চলো। আমরা তিনজনেই গাড়ি থেকে নামলাম। ফেলুদা না থাকলে আমার মনের অবস্থা যে কী হতো জানি না। এখনও যে সাহস পাচ্ছি তার একমাত্র কারণ ফেলুদার নির্বিকার ভাব। এক সময় তাই মনে হয় বিপদটা হয়তো আসলে আমার কল্পনা। আসলে ড্রাইভার সত্যিকারের শিখ ড্রাইভার, আর বনবিহারীবাবুও খুব ভালো লোক। আর এ বাড়িটার সত্যিকারে পারেজি বলে একজন সাধু পুরুষ থাকেন, যার কাছে একটা 12 ফুট লম্বা অজগর সাপ আছে, আর সেটা দেখার জন্যই বনবিহারীবাবু এখানে আসেন। আগাছা আর শুকনো শাল পাতার ওপর দিয়ে হেঁটে কাঠের সিঁড়িটা দিয়ে উঠে আমরা বাড়িটার ভেতর ঢুকলাম। যে ঘরটায় ঢুকলাম সেটা সাইজে আমাদের ট্রেনের কামরার চেয়ে খুব বেশি বড় নয়। ঢোকার দরজা ছাড়াও আরেকটা দরজা আছে, সেটা দিয়ে পাশের আরেকটা ঘরে যাওয়া যায়, কিন্তু মনে হলো সে দরজাটা বাইরে থেকে বন্ধ। দুটো দরজার উল্টো দিকে দুটো ছোট্ট জানলাও রয়েছে। জানলা দিয়ে বাইরের শালবন দেখা যাচ্ছে। মাচাটার হাইট একটা মানুষের বেশি নয়। বনবিহারীবাবু কাঁধে ঝোলানো টেপ রেকর্ডার মাটিতে নামিয়ে রেখে বললেন, পারেচির কেমন সরল জীবনযাত্রা দেখেই বুঝতে পারছো। ঘরের মধ্যে একটা ভাঙা টেবিল, একটা হাতল ভাঙা বেঞ্চি, আর একটা টিনের চেয়ার। ফেলুদা বেঞ্চিটার ওপর বসলো দেখে আমিও তার পাশে গিয়ে বসলাম। বনবিহারীবাবু তার পাইপে তামাক ভরে তাতে আগুন দিয়ে দেশলাইটা জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে টিনের চেয়ারটা মজবুত কিনা তা হাত দিয়ে চেপে পরীক্ষা করে মুখ দিয়ে একটা আরামের শব্দ করে সেটার ওপর বসলো। তারপর পাইপটাতে একটা বিরাট টান দিয়ে ঘরটাকে প্রায় ধোঁয়ায় ভরে দিয়ে
চাপা অথচ পরিষ্কার গলায় ভীষণ স্পষ্ট উচ্চারণে বলল, তারপর ফেলুবাবু, আমার আংটিটা যে এবার ফেরত চাই। আপনার আংটি? বনবিহারীবাবুর কথাটা যে ফেলুদাকে বেশ অবাক করেছে সেটা বুঝতে পারলাম। বনবিহারীবাবু ঠোঁটের কোণে পাইপ আর একটা অল্প হাসি নিয়ে চুপ করে রইলেন। ঝিঁঝির ডাক বাইরে কমে আসছে। ফেলুদা বলল, আর সে আংটি যে আমার কাছে রয়েছে তা আপনি কি করে জানলেন? বনবিহারীবাবু এবার কথা বললেন, অনুমান অনেক দিন থেকেই করেছিলাম। বাইরের একটা লোক এসে ধীরুবাবুর শোবার ঘরের আলমারি খুলে তার থেকে আংটি বার করে নিয়ে যাবে, এটা প্রথমের থেকেই কেমন যেন অবিশ্বাস্য লাগছিল। তবে তোমার ওপর সন্দেহ গেলেও এতদিন প্রমাণ পাইনি, এখন পেয়েছি। কী প্রমাণ? বনবিহারীবাবু উত্তরে কিছু না বলে মেঝে থেকে টেপ রেকর্ডারটা কোলে তুলে নিয়ে ঢাকনা খুলে সুইচ টিপে দিলেন। যা শুনলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল। চাকা ঘুরছে আর যন্ত্রটা থেকে আমার আর ফেলুদার গলার স্বর বেরোচ্ছে। ওটা আংটিই ছিল, তাই না? তুই যখন জেনেই ফেলেছিস তখন আর তোর কাছে লুকোনোর কোনো মানে হয় না। আংটিটা আমার কাছেই রয়েছে সেই প্রথম দিন থেকেই। বনবিহারীবাবু খট করে রেকর্ডারের সুইচ বন্ধ করে দিলেন। তারপর বললেন, কাল রাত্রে তোমরা শোবার আগেই মাইক্রোফোনটা তোমাদের খাটিয়ার তলায় রেখে এসেছিলাম। অবশ্যই তোমরা যে ঠিক এই বিষয়ে কথাবার্তা বলবে সেটা আমার জানা ছিল না, কিন্তু যখন বলেছ তখন কি আর এ সুযোগ ছাড়া যায়? এর চেয়ে বেশি প্রমাণ কি দরকার আছে তোমার? হ্যাঁ ফেলুবাবু, কিন্তু আংটিটা আপনার সে কথা আপনি বলছেন কি করে? বনবিহারীবাবু রেকর্ডারটা টেবিলের ওপর রেখে দিয়ে পায়ের ওপর পা তুলে চেয়ারে হেলান দিয়ে বললেন, 1948 সালে, অর্থাৎ আজ থেকে 18 বছর আগে, কলকাতার নওলক্ষা কোম্পানি থেকে 2 লাখ টাকা দিয়ে আমি ও আংটি কিনি। পিয়াইলালের সঙ্গে আমার আলাপ হয় তার কিছু পরেই। তার যে এসব জিনিসের শখ ছিল সেটা তিনি আমাকে বলেনি, কিন্তু আংটিটা আমি তাকে দেখিয়েছিলাম। দেখে তার চোখ মুখের অবস্থা যা হয়েছিল তাতেই আমার মনে একটা সন্দেহ জাগে। তার 2 দিন পরেই আংটিটা আমার বাড়ি থেকে লোপ হয়ে যায়। পুলিশে খবর দেওয়া হয়েছিল, কিন্তু চোর ধরা পড়েনি। তারপর লখনৌ পুলিশে বছর থাকার পর সেদিন শ্রীবাস্তবের কাছে আংটিটা দেখেই জানতে পারি পিয়াইলাল সেটা তাকে দিয়েছেন। পিয়াইলাল ভাবেননি তিনি প্রথম অ্যাটাকটা থেকে বেঁচে উঠবেন, তাই মানে চোরাই মাল অন্যের হাতে চালান করে দিয়েছিলেন। কিন্তু তারপর তিনি সুস্থ হয়ে উঠলেন। আমি তার আরোগ্যের সুযোগ নিয়ে তার সঙ্গে দেখা করতে গেলাম। ভাবলাম তিনি যদি ব্যাপারটা স্বীকার করেন তাহলে শ্রীবাস্তবকে বললে তিনি নিশ্চয়ই আমাকে আংটিটা দিয়ে দেবেন। শ্রীবাস্তবকে তার দরুন কিছু টাকা দিতে রাজি ছিলাম আমি। কিন্তু আশ্চর্য কি জানো, পিয়ারিলাল চুরির ব্যাপারটা বেমালুম অস্বীকার করে গেলেন। বললেন, আমার কাছে ওরকম আংটি উনি কোনো দিন দেখেননি, অথচ সে আংটির রসিদ পর্যন্ত এখনো আমার আছে। এবার ফেলুদা কথা বলল, আর তার গলার স্বর ভয়ের কোনো চিহ্ন মাত্র নেই। কিন্তু বনবিহারীবাবু, আমি এবার আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আশা করি আপনি তার জবাব দেবেন। বনবিহারীবাবু বললেন, আগে বলো সে আংটি এখনো তোমার কাছে রয়েছে, না তুমি সেটা অন্য কোথাও রেখে এসেছো? নিজের জিনিস আমি নিজের হাতেই ফেরত নিতে চাই। এবার ফেলুদার গলার বিদ্রূপের ইঙ্গিত। কিন্তু এতদিন যে অন্য লোক লাগিয়ে আংটি চুরির চেষ্টার ব্যাপারে এবং আমার পেছনে লাগার ব্যাপারে আপনার উৎসাহের কোনো অভাব দেখিনি। আপনার ওই গণেশ গুহ লোকটি, যিনি আজ দাড়ি পাগড়ি পরে পাঞ্জাবি ড্রাইভার সেজেছেন, তিনিই তো বোধ হয় সেই নকল সন্ন্যাসী, তাই না? শ্রীবাস্তবের বাড়ির ডাকাতও বোধ হয় তিনি। আর প্রথম দিন শ্রীবাস্তবকে ধাওয়া করার ভারও তার ওপরেই ছিল। অবশ্যই পরে শ্রীবাস্তবকে ছেড়ে আমার পেছনে লাগানো হয়। তাকে রেসিডেন্সিতে গুলতি মারা, ক্লোরোফর্ম দিয়ে আমাকে অজ্ঞান করার চেষ্টা, হুমকি, কাগজ ছুঁড়ে মারা, এসবই তো তার কাজ, তাই না? বনবিহারীবাবু একটু হেসে বললেন, সব কাজ তো আর নিজে করা যায় না ফেলুবাবু। এমন কিছু কিছু কাজ আছে যা অন্যের ওপর দিয়ে করতে হয়। আর বুঝতেই তো পারো গণেশের স্বাস্থ্যটা তো ভালো, কারণ সে এককালে সার্কাসে বাঘ সিংহ হ্যান্ডেল করেছে। সুতরাং ডান পিঠের
কাজগুলো সে ভালোই করে। আর এটা আমি অবশ্যই বলবো যে আমার হুকুমে এসব কাজগুলো করে সে যে অপরাধ করেছে তা তোমার অপরাধ তার চেয়ে অনেক বেশি। কারণ তুমি যে আংটি তোমার কাছে রেখেছো তাতে তোমার কোনো অধিকার নেই। ওটা আমার জিনিস, আমার প্রপার্টি, এবং সেটা আমার ফেরত চাই আজই, এখনই। শেষ কথাগুলো বনবিহারীবাবু বললেন প্রায় চিৎকার করে। মনে সাহস আনার অনেক চেষ্টা সত্ত্বেও আমার হাত পা কীরকম যেন ঠান্ডা হয়ে আসছিল। ফেলুদার উত্তরটা এলো ইস্পাতের মতো কঠিন স্বরে। খুনের দায়ে অভিযুক্ত হলে পর ও আংটি কি আপনার কোনো কাজে আসবে? বনবিহারীবাবু প্রায় কাঁপতে কাঁপতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তুমি তো কম বেয়াদব নও হে ছোকরা, যাকে তাকে ফস করে খুনি বলে দিচ্ছ। যাকে তাকে বলতে যাব কেন? আমার বিশ্বাস খুনিকেই খুনি বলছি। আপনি পিয়াইলারের স্পাইয়ের ব্যাপারটা একটু খুলে বলবেন কি? পরশু আপনার কথা শুনে মনে হয়েছিল আপনার ও সম্বন্ধে কিছু জানা আছে। বনবিহারীবাবু একটা শুকনো হাসি হেসে বলল, ভেরি সিম্পল, খুলে বলার কিছু নেই। আমি আংটিটা সম্পর্কে খোঁজ খবর করার জন্য ওর পেছনে কিছু লোক লাগিয়েছিলাম। পিয়ারিলাল নিশ্চয়ই তাদের সম্পর্কে কিছু বলতে চেয়েছে। আমি যদি বলি পিয়ারিলালের স্পাই এর সঙ্গে গুপ্তচরের কোনো সম্পর্ক নেই, তার মানে কি বলতে চাইছো তুমি? আপনি পিয়ারিলালের দ্বিতীয় অ্যাটাকের দিন সকালে তার বাড়িতে গিয়েছিলেন, তাই না? তাতে কি হয়েছে? আমি গেলেই তার অ্যাটাক হবে? তার বাড়িতে তো আগেও গিয়েছি আমি। তখন তো খালি হাতে গিয়েছেন। খালি হাতে মানে? কিন্তু এই শেষবার আপনি খালি হাতে যাননি। আপনার সঙ্গে একটা বাক্স ছিল, আর সেই বাক্সের মধ্যে ছিল আপনার চিড়িয়াখানার একটা অধিবাসী, আপনার বিশাল বিষাক্ত আফ্রিকান মাকড়সা, ব্ল্যাক উইডো স্পাইডার, তাই না? পিয়ারিলাল বলতে চেয়েছিলেন স্পাইডার, কিন্তু পুরো কথাটা সেই অবস্থায় উচ্চারণ করা সম্ভব হয়নি, তাই স্পাইডার হয়ে গিয়েছিল স্পাই। বনবিহারীবাবুর মুখ হঠাৎ জানি কেমন ফ্যাকাশে হয়ে গেল। তিনি আবার চেয়ারে বসে বললেন, কিন্তু তাকে আমি মাকড়সা দেখিয়ে করবোটা কি? ফেলুদা বলল, পিয়ারিলালের আরশোলা দেখে হৃৎকম্প হয় সেটা বোধহয় আপনার জানা ছিল না। আপনি হয়তো মাকড়সা দেখিয়ে ভয় পাইয়ে আংটিটা আদায় করে নিতে চেয়েছিলেন, কিন্তু হয়ে গেল একেবারে হার্ট অ্যাটাক এবং শেষ পর্যন্ত মৃত্যু। এ মৃত্যুর জন্য আপনি ছাড়া আর কে দায়ী বলুন? আর আপনি বলছেন আংটি আপনি কিনেছিলেন, পিয়ারিলাল সেটা চুরি করেন? আমি যদি বলি আংটি পিয়ারিলাল কিনে কলকাতায় 18 বছর আগে আপনাকে দেখিয়েছিল, আর সেই থেকেই আপনার আংটির ওপর লোভ। আর আপনার বাড়ির ওই তালাবন্ধ ঘরে এরকম আরও অনেক পুরনো জিনিস আছে, আর ওই সব মূল্যবান জিনিস চোর ডাকাতের হাত থেকে সামলানোর জন্যই আপনার ওই চিড়িয়াখানা। বনবিহারীবাবু গম্ভীর গলায় বললেন, তুমি আর কি বিশ্বাস করো সেটা শুনতে পারি কি? ফেলুদা গম্ভীর গলায় বলল, নিশ্চয়ই পারেন। আমার বিশ্বাস পিয়ারিলালের ওই বাদশাহী আংটি আপনি আর কোনোদিন চোখেও দেখতে পাবেন না। আর আমার বিশ্বাস আপনার ভবিষ্যতে রয়েছে আপনার অপরাধের উপযুক্ত শাস্তি। গণেশ! বনবিহারীবাবুর গম্ভীর চিৎকারে কাঠের ঘরটা গমগম করে উঠল। ফেলুদা হঠাৎ বলল, মুখে রুমাল চাপা দে। কেন এই কথা বলল জানি না, কিন্তু আমি তৎক্ষণাৎ পকেট থেকে ফেলুদার দেওয়া রুমালটা বার করে মুখের ওপর চাপা দিলাম। গণেশ গুহ ঘরের ভিতরে এসে ঢুকলো, হাতে সেই কাঠের বাক্স। বনবিহারীবাবু দেখি টেপ রেকর্ডারটা নিয়ে দরজার দিকে পিছিয়ে যাচ্ছেন। ফেলুদা নিজের পকেট থেকে রুমাল বার করে আর তার থেকে সেই মাজরের কৌটোটা, যাতে লেখা আছে 10ম সংস্কার চূর্ণ। গণেশগুহ বাক্সটা মাটিতে রেখে ঢাকনাটা খুলে যেই পিছিয়ে যাবে সেই মুহূর্তেই ফেলুদা কৌটোটার ঢাকনা খুলে তার ভেতর থেকে এক খাবলা কি জানি গুঁড়ো তুলে নিয়ে গণেশ আর বনবিহারীবাবুর দিকে ছুঁড়ে দিয়ে নিজের মুখে রুমাল চাপা দিলেন। আমার রুমালের ফাঁক দিয়ে সামান্য যে গন্ধ এলো তাতে বুঝলাম সেটা গোলমরিচ। সেই গোলমরিচের গুঁড়ো দুজনের চোখে নাকে ঢুকে ওদের যে কী অবস্থা হলো তা বলে বোঝাতে পারবো না। প্রথম যন্ত্রণায় তাদের মুখ একেবারে বেঁকে গেল, তারপর একসঙ্গে সিঁড়ি দিয়ে গড়িয়ে একেবারে সোজা মাটিতে গিয়ে পড়লেন। গণেশগুহর অবস্থা প্রায় একই।
তবু সে যাওয়ার সময় কোনো রকমের দরজাটা টেনে বন্ধ করে আমাদের বন্দি করে দিয়ে গেল। এবার মেঝেতে খোলা বাক্সটার দিকে চেয়ে দেখি তার ভেতর থেকে একটা সাপ মাথা বেরিয়েছে, আর সেই সঙ্গে আরম্ভ হয়েছে সেই হাড় কাঁপানো শব্দ। আমি বুঝতে পারলাম আমার মাথার ভেতরটা কেমন জানি করছে। বুঝতে পারলাম ফেলুদা আমাকে ধরে বেঞ্চির ওপর দাঁড় করিয়ে দিল, আর বুঝলাম যে ফেলুদা নিজেও বেঞ্চির ওপর উঠে দাঁড়িয়েছে। খুব বেশি ভয় পেলে একটা অদ্ভুত ব্যাপার হয়, সেটা এখন বুঝতে পারলাম। যার থেকে ভয় তার দিকেই যেন চোখটা চলে যায়, কিংবা হয়তো সাপ জিনিসটা সত্যি করেই একটা হিপনোটাইজ করার ক্ষমতা আছে। মাথা ঝিমঝিম করে একটা হিপনোটাইজ করার ক্ষমতা আছে বলেই র্যাটল স্নেকের বাক্স থেকে বেরিয়ে ঝুমঝুমির শব্দ করতে করতে এদিক ওদিক দেখে আমাদের দিকে চোখটা ফেরালো, আমাদের দিকে চেয়ে রইল, তারপর কাঠের মেঝের ওপর দিয়ে দিয়ে এঁকে বেঁকে আমাদের বেঞ্চির দিকে প্রায় যেন আমাকে লক্ষ্য করে এগোতে লাগলো। বুঝলাম আমার চোখের দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসছে। সাপটা যখন বেঞ্চি থেকে 3 হাত দূরে, তখন হঠাৎ মনে হলো যেন একটা বাজ পড়ল, আর সেটা যেন আমাদের ঘরের ভেতর। একটা চোখ ঝলসানো আলো, একটা কান ফাটা আওয়াজ, আর তার পাশে বারুদের গন্ধ। আর সাপের মাথা দেখলাম থেতলে শরীর থেকে আলগা হয়ে পড়ে আছে। ঝুমঝুমিটা 2-1 বার নড়ে থেমে গেল, তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান হলো তখন দেখি আমি শালবনের মধ্যেই একটা শতরঞ্জির ওপর শুয়ে আছি। কপালে আর মাথাটা ঠান্ডা ঠান্ডা লাগছে। বুঝলাম জল দেওয়া হয়েছে। শ্রীবাস্তবের মুখটা প্রথমে চোখে পড়ল, আর তারপরে বাবা। কেমন আছেন তপেশবাবু? গলাটা শুনে চমকে উঠে পাশ ফিরে দেখি মহাবীর, কিন্তু গায়ে গেরুয়া পোশাক কেন? মহাবীর বলল, ট্রেনে বেরেলি পর্যন্ত একসঙ্গে এলাম, আর চিনতে পারলে না? দারুণ মেকআপ করে তো লোকটা, দাড়িওয়ালা অবস্থায় সত্যিই চিনতে পারিনি। আর তা ছাড়া গলার আওয়াজ আর কথা বলার ঢংও বদলে ফেলেছিল। মহাবীর বলল, আমার রিভলভারের টিপ দেখলে তো? আসলে যেদিন ভুলভুলাইয়া দেখা হলো আর উনি বললেন আমাকে চেনেন না, সেই দিন থেকেই বনবিহারী বাবুর ওপর আমার সন্দেহ হয়েছিল। কারণ কলকাতায় উনি আমাদের বাড়ি অনেকবার এসেছেন, আমার সঙ্গেও কথা বলেছেন। একদিন বাবার সঙ্গে খুব কথা কাটাকাটি হয়েছিল ওই আংটিটা নিয়ে, সেটাও আমার মনে পড়ে গেল। বাবা বললেন, তোদের দেরি দেখে লক্ষ্মণঝুলা থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে শেষটায় টায়ারের দাগ দেখে বনের রাস্তাটা ধরে ভেতরে ঢুকেছি। মহাবীর বাবুও অবশ্যই গাড়ি ঘোরানোর কথা প্রথমেই বলেন। আর ওরা দুজন কোথায় গেলেন? গোলমরিচের ঝাঁজে খুব শাস্তি পেয়েছে। ফেলুদার ব্রহ্মাস্ত্রের তুলনা নেই। ওরা এখন পুলিশের জিম্মায়। পুলিশ কোত্থেকে এলো? সঙ্গেই তো ছিল বিলাসবাবু। তো আসলে ইন্সপেক্টর গড়গড়ি। কি আশ্চর্য, ওই হাত দেখিয়ে ভদ্রলোক ইন্সপেক্টর গড়গড়ি এমন অদ্ভুতভাবে যে আংটির ঘটনাটা শেষ হবে তা ভাবতেই পারিনি। কিন্তু ফেলুদা কোথায়? ওর কথা মনে পড়তেই আমার চোখে একটা ঝিলিক মারা আলো এসে পড়ল। যেদিক থেকে আসছে সেদিকে তাকিয়ে দেখি ফেলুদা আঙুলে আংটিটা পরে কিছু দূর একটা খোলা জায়গায় দাঁড়িয়ে, গাছের পাতার ফাঁক দিয়ে এসে পড়া সূর্যের আলোটা আংটির হিরের ওপর ফেলে সেটা রিফ্লেক্ট করে আমাদের চোখে ফেলছে।